কোষে দেখি 9 সর্বসমতার ধারণা। আজকে তারিখ কত রে? 6। সর্বসমতার ধারণা প্রথমে বলছে সর্বসমতা বলতে কি বুঝি? আরে সুরজের বিশাল বইটা শেয়ার কর না, গা ঢাকলা মূর্খগলা। 126 পেজ, 126 পেজ। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। আর এই ধর্মকে সর্বসমতা বলে। দুই নম্বর, সর্বসমতার শর্তগুলো হলো নাম্বার 1 এস এস এস, তাহলে বাহু বাহু বাহু, তারপরে হচ্ছে বাহু কোণ বাহু, তারপরে হচ্ছে এ এস এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কোণ বাহু কোণ, তারপরে হচ্ছে আর এইচ এস সমকোণ অতিভুজ বাহু, সমকোণ অতিভুজ বাহু। তাড়াতাড়ি করে নাও। মিলে যাওয়াকে সর্বসম বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। সর্বসমতার শর্তগুলি হলো সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, তারপরে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, সমকোণ অতিভুজ বাহু বলে। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাওয়াকে সর্বসম বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। সর্বসমতার শর্তগুলি হলো সাইড সাইড সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল সাইড, তারপরে সমকোণ অতিভুজ বাহু বলে।
যাক এবার পেজ নাম্বার 128-এ বলছে কোন 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 ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে কি বলছে লেখ 3 নাম্বারটা লেখ কোন 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 ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না কারণ কোণ সমান হলেও কোণদ্বয় সমান হলেও বাহুদ্বয় সমান নাও হতে পারে। যেমন দেখ এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা 60 60 60 ধর এটা ধরলাম 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। যখন এই ত্রিভুজটা করব মিনিমাম এটা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এটা 60 ডিগ্রি, এইটা 60, এইটা 60। তাহলে কোণের পরিমাপ সমান হলেও বাহুদ্বয়ের পরিমাপ সমান নাও হতে পারে। তাই কোন 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 ত্রিভুজের সর্বসমতার সূত্র হয় না। তাই কোন 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 ত্রিভুজের সর্বসমতার সূত্র হয় না। তাই কোন কোন এবং কোন ত্রিভুজের সর্বসমতার সূত্র হতে পারে না। লিখেছিস? তাই কোন 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 ত্রিভুজের সর্বসমতার সূত্র হতে পারে না। তাই কোন 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 ত্রিভুজের কি হতে পারে না? সর্বসমতার সূত্র হতে পারে না। এবার আমরা চলে আসবো 4-এর 1 নাম্বার গুলোতে। দেখ প্রথমটা কি বলছে, একটা ত্রিভুজ বলছে ABC তার 1 5 6 7 আর DEF 6 7 5। DEF টাকে উল্টে দে, তাহলে দেখ একই জিনিস চলে আসবে না, 5 6 7 চলে আসবে না। DEF টাকে একটু উল্টে দে, তাহলে দেখ 5 6 7 চলে আসবে। কিন্তু তাহলে ত্রিভুজ জাস্ট এইভাবে লিখবো, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ EFD, সর্বসম ত্রিভুজ EFD SAS শর্তানুসারে তিনটে বাহু সমান, তাহলে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ EFD SSS শর্তানুসারে। নাম্বার 2 দেখ PQR ও GHI। এখানে দেখ এখানে কি আছে, এখানে দুটো বাহুতে একটা কোণ সমান আছে। তাহলে ত্রিভুজ PQR সর্বসম ত্রিভুজ GHI SAS শর্তানুসারে। নাম্বার 3 ABC আর হচ্ছে DEF। তাহলে এইটা কি শর্তানুসারে হবে? তাহলে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ EFD SAS শর্তানুসারে। SAS শর্তানুসারে। SAS শর্তানুসারে। এবার 4 নম্বরটা পিছলা দেখ, ABC দুটো কোণ সমকোণ আছে। তাহলে ত্রিভুজ
এ বি সি সর্বসম ত্রিভুজ ই এফ ডি এটা আর এইচ এস শর্তানুসারে একটা সমকোণ আছে, তাহলে সমকোণ অতিভুজ বাহু এই শর্তানুসারে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ই এফ ডি। তাহলে এটা হয়ে গেল এবিসি ত্রিভুজ ই এফ ডি, আরটা হচ্ছে পি কিউ আর জি এইচ আই, আর ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ই এফ ডি। একটা সাইড সাইড সাইড, একটা সাইড অ্যাঙ্গেল সাইড, আর সাইড অ্যাঙ্গেল সাইড, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড হাইপোটেনশিয়াল সাইড, অর্থাৎ হচ্ছে সমকোণ অতিভুজ এবং বাহু অনুসারে তার সর্বসম ত্রিভুজের অংশ হয়ে গেল। পরবর্তীকালে 5 নাম্বার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইএফডি সর্বসম নয়, কারণ কোণ দ্বয়ের অন্তর্ভুক্ত বাহু সমান নয়। কোণ দ্বয়ের সমান কোণ দ্বয়ের অন্তর্ভুক্ত বাহুর মান সমান নয়। একটা 3 আছে আর একটা 4 আছে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইএফডি সর্বসম নয়, কারণ সমান কোণ দ্বয়ের অন্তর্ভুক্ত বাহুর মান সমান নয়। এবার 6 নাম্বারটা করছি। এবার এই যে উপরের দিকে 6 নাম্বারটা করছি, বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ইএফডি এ এ এস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে দুটো কোণে একটা বাহু। শর্ত এবিসি সর্বসম ত্রিভুজ ইএফডি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। এবার 7 নম্বরটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইএফডি সর্বসম নয়, কারণ সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ সমান নয়। সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান নয়। 8 নম্বরটা আমি বলে দিচ্ছি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইএফডি সর্বসম নয়। কারণটা বাড়ির কাজ, কারণটা পরের দিন তোমাদের কাছ থেকে চাই, না পারলে আমি করে দেব। তাহলে কমপ্লিট, চ্যাপ্টার 9 কমপ্লিট। তা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান নয়।
তাহলে এই চ্যাপ্টারটাও হয়ে গেল। প্রতিসাম্য হয়ে গেছে। সুরজ থেকে ভিডিও পাঠিয়ে দিয়েছি, এলিয়ে সোজা করে দেবো না দেখলে। পেজ নাম্বার 239, বসে দেখি 20। পেজ নাম্বার 239, বসে দেখি 20। বলছে নিচে, আরে পেজ নাম্বার 239, এই পিছলা আমি কেন বেরিয়ে গেল 239 মূর্খ। বলছে নিচের ছবিগুলির মধ্যে কোনটি চতুর্ভুজ আলাদা করি। চতুর্ভুজ বলতে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এখানে প্রথমটা বাদ দিয়ে সবগুলোকেই চতুর্ভুজের মধ্যে আনতে পারি। তাহলে 1 নাম্বারটা প্রথম চিত্রটি বাদ দিয়ে সবকটি চতুর্ভুজ বলতে পারি। 2 এর 1 নাম্বার, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য কি হয়? সমান। ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা কি হবে? তা হবে সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর কি হবে? সমান্তরাল। সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তা কি হবে? আয়তক্ষেত্র। চতুর্ভুজের কর্ণ কটি? দুটি। রম্বসের কর্ণ দুটি কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 7 নাম্বারটা কি আছে? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর কি হয়? রম্বস একটি বিশেষ ধরনের কি? সামান্তরিক। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কমপ্লিট।
প্রথম চিত্রটি বাদ দিয়ে সবগুলি চতুর্ভুজ বলতে পারি সমান সমান্তরিক সমান্তরাল আয়তক্ষেত্র দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তারপরটা সমান সমান্তরাল ও সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমটা সমান, তারপরটা সমান্তরিক সমান্তরাল আয়তক্ষেত্র দুটি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তারপরটা সমান, তারপরটা সমান্তরিক এবং তারপরটা সমদ্বিখণ্ডিত করে। প্রথমটা বাদ দিয়ে সবগুলো চতুর্ভুজ অঙ্কর আকারে চলে যাবে। তাহলে মোটামুটি বসে দেখি 20ও হয়ে গেল। এবার এই অধ্যায়ের আমি একটা জিনিস বলছি, তোমরা একটু ভালোভাবে ফলো করো। একটু ক্যামেরাটাকে যদি নিচে করতিস ভালো হতো। এই যে দেখে এদিকে চলে আয়, এদিকে চলে আয়। 237 নম্বর পেজে আয়। 237 নম্বর পেজে আয়। সমান্তরিক রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে? এই যে প্রত্যেকটা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক। যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলি রম্বস। যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, একটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা বলি আয়তক্ষেত্র। এবং যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলতে পারি বর্গক্ষেত্র। এবার পেনটা দে, আর ভালো পেন দে। এই যে এখানে হাতে কলমে এই যে পেলাম, দেখ এই যে এই কোনটা ঠিক হবে এটা তোরা HW করে নিয়ে আসবি, এটা তোরা HW করে নিয়ে আসবি। তারপরে এখান থেকে টিকাগুলো দেখ, মানে টিকা মানে কোনটাকে কি বলে এটা আমি বলে দিচ্ছি প্রথম থেকে। যে সরল রেখাংশগুলি দিয়ে বহুভুজ তৈরি সেই সরল রেখাংশগুলিকে বহুভুজের বাহু বলে। যে সরল রেখাংশগুলি দিয়ে বহুভুজটি তৈরি সেই সরল রেখাংশগুলিকে বহুভুজের বাহু বলে। দুটি বাহুর ছেদবিন্দু বহুভুজের শীর্ষবিন্দু বা কি বলা হয় কৌণিক বিন্দু। তাহলে দুটি বাহুর ছেদবিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বলে বা কি বলে কৌণিক বিন্দু বলে। যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলে। কুব্জ বহুভুজের অন্তর্কোণগুলি কেমন হয়? আচ্ছা, আর যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজাকার ক্ষেত্রের ভেতরে থাকে না তাকে অকুব্জ বহুভুজ বলে। তাহলে একটা কুব্জ বহুভুজ আর একটা অকুব্জ বহুভুজ। ত্রিভুজের বাহুর সংখ্যা আমরা কটি জানি? 3টি। তাহলে কর্ণের সংখ্যার সূত্র হলো n * n - 3 / 2। তাহলে এখানে বাহুর সংখ্যা n মানে কত? বাহুর সংখ্যা, তাহলে 3 * 3 - 3 / 2। তাহলে 3 * 0 / 2, 0/2 = 0। তাহলে ত্রিভুজের কর্ণের সংখ্যা কটি? ত্রিভুজের কর্ণের সংখ্যা 0টি। চতুর্ভুজের কর্ণের সংখ্যা কটি? 4 - 1 3/2। তাহলে এইভাবে বের করতে হবে 1। তাহলে দুটো, তাহলে চতুর্ভুজের কর্ণের সংখ্যা কত? দুটো। 5 × 2 = 10, তাহলে এটা হবে 5টা। ষড়ভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 6 থেকে 3 = 18, মানে হচ্ছে 9টি। এই হচ্ছে আমাদের ষড়ভুজের কর্ণ সংখ্যা। তাহলে পঞ্চভুজের কর্ণ সংখ্যা কটি? 5 থেকে 3 বাদ দিলে 2, 2 × 5 10, 10/5 মানে 5টি। পঞ্চভুজের কর্ণ সংখ্যা কটি হচ্ছে? 5টি। ষড়ভুজের কর্ণ সংখ্যা 9টি, চতুর্ভুজের কর্ণ সংখ্যা 2টি, ত্রিভুজের কর্ণ সংখ্যা কটি? 0টি। যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হয় তখন তাকে সামান্তরিক বলবো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলবো। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে কি বলবো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলবো। যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল হয় তখন তাকে আমরা সামান্তরিক বলবো। এবার হচ্ছে যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে আমরা কি বলতে পারি? আয়তক্ষেত্র। একটু আগে লিখলাম যে সামান্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, তখন তাকে আমরা বলতে পারি আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র একটি সামান্তরিক যার একটি কোণের পরিমাপ কত? 90 ডিগ্রি। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র একটি সামান্তরিক যার একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। সামান্তরিক বর্গক্ষেত্র একটি সামান্তরিক যার একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি ও একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পরস্পর কি হয়? সমান হয়। এইবার তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলি। এখানে কর্ণ দিয়ে কি বের করতে হবে সেগুলো বের করবি। এই ঠিক করতে হবে।
জায়গা টিক মার দিয়ে রাখলাম, এই যে এইচ ডাব্লিউ এখানে করে রাখলাম। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর কি হয়? সমান। ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলবো। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি হলে তাকে আয়তক্ষেত্র বলবো। চতুর্ভুজের দুটি কর্ণ, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। সামান্তরিক কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অধ্যায় 20 কমপ্লিট হয়ে গেল। প্রতিসম্য কমপ্লিট হয়ে গেল, 9 কমপ্লিট হয়ে গেল। আর হয়তো একটা থেকে দুটো চ্যাপ্টার, গোটা বইটাই শেষ হয়ে যাবে আগস্ট মাস। 5 মাস বাকি থাকলো রিভিশন পিরিয়ডে। 400টা পরীক্ষা হয়ে যাবে ইচ্ছা থাকলে। ক্লাস 8 এর অঙ্ক বই তোমরা সবাই জোগাড় করে নাও। আগামী মাসের 15 তারিখ থেকে ক্লাস 8 আমি শুরু করে দিচ্ছি। আর এইটা একদিন করে রিভিশন থাকবে আর ক্লাস 8 শুরু হয়ে যাবে। বই পূর্ণাঙ্গ কমপ্লিট। কেন তুমি কি হিরো নাকি? মাল আমরা চলে আসছি 177 পেজে, কোষে দেখি 14। আচ্ছা, আমরা চলে আসছি 177 পেজে, কোষে দেখি 14। একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা থাকতে পারে? একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকতে পারে। একটি ত্রিভুজের মধ্যমাগুলি কটি বিন্দুতে ছেদ করে? একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো? আমরা এইভাবে লিখব, ত্রিভুজের 3টি বাহু, 3টি বাহুকে ভূমি ধরলে 3টি উচ্চতা পাবো। 3টি বাহুকে ভূমি ধরলে কটি উচ্চতা পাবো? 3টি উচ্চতা পাবো। একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করতে পারে? একটি। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা একই? কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা একই? তাহলে এটা আমরা অবশ্যই সবাই বলতে পারবো। কোন ত্রিভুজের ক্ষেত্রে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমাদের এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন দেখি 14 করে দিলাম। প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে হবে। প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্ব মাপতে হবে। প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর কি মাপতে হবে? প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্ব মাপতে হবে। প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কি করতে হবে? প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দূরত্বকে মাপতে হবে। প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপতে হবে। প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর কি মাপতে হবে? লম্ব দূরত্ব মাপতে হবে। এই দেখ, ত্রিভুজ এবিসি এর এই যে মধ্যখান থেকে এ থেকে ডি অবধি যে দাগটা টানা হলো, বিপরীত বাহু সংযোগ সরলরেখাংশ ওই বিন্দুর মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর, এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু বিপরীত বাহু কোনটা? বিসি। বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে আমরা কি বলি? কাটা। দেখ টাকা, এই যে ত্রিভুজে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশকে ত্রিভুজের কি বলে? মধ্যমা বলতে পারি। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেটা সমবাহু ত্রিভুজ, এবং যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান একটি অসমান সমদ্বিবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তারপরে একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা। কোষে দেখি 14 হয়ে গেল। এইবার তোমরা সবাই চলে যাও ঝড় উঠেছে। সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম একটি অধ্যায় ছেড়ে কথা বলছি না। হ্যাঁ, আমি করে দেবো, কালকে সকালে বলে দিয়েছি তো।
আচ্ছা আমি একটা জিনিস একটু বলে দিই, এই যে কোষে দেখি 13টা তোমাদের এইচডব্লিউ থাকবে, আমি ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, ভালো করে দেখো। বলছে আমার ছবি 2, 5, 8, 3 কোণগুলির একটি বাহু জিএইচ কোণগুলি এবি ও সিডি সরলরেখার মধ্যে আছে। এই যে এ থেকে বি সরলরেখা আর সি থেকে ডিটা কি সরলরেখার মধ্যে। এই যে আমার সরলরেখার মধ্যে কি কি আছে, একটি বাহু জিএইচ, এই যে জি থেকে এইচ আমি একটা বাহু দেখতে পাচ্ছি, আর কোণগুলি এবি সিডি সরলরেখা এবি ও সিডি সরলরেখার মধ্যে আছে। এই 2, 5, 8, 3 কোণগুলি কি কি দেখ, 2, এই দেখ 5, এই যে 8 আর যে 3, এই যে এগুলো হচ্ছে সরলরেখাংশের মধ্যের কোণ, অর্থাৎ এগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি অন্তস্থ কোণ। তাহলে এই কোণগুলোকে আমরা কি বলতে পারি, এই কোণগুলোকে আমরা বলতে পারি অন্তস্থ কোণ, মানে যেগুলো ভেতরে থাকবে এই কোণগুলোকে বলতে পারি অন্তস্থ কোণ। 2, 5, 3 ও 8 ছেদকের একই পাশে দেখ, 2, 5, 3 আর 8, এই দেখ 2 আর 5 একই দিকে আছে, 8 আর 3 একই দিকে আছে, এগুলোকে বলা হয় ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। কি বলে, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। আর দেখ 2, 8, 3, 5, এই যে 2, এই যে 8, এই যে 3 আর এদিকে কোথায় গেল 5, এই যে 5, এগুলো হচ্ছে ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণ। এগুলো কি ছেদকের বিপরীত পাশের কি অন্তস্থ কোণ। একটা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, আরটা হচ্ছে ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণ। এবার 3, 1, 4, 6, 7 কোণগুলি কি কোণ, এই দেখ 1, এই যে হচ্ছে কোথায় গেল, এই যে 1, এবার যে 4, এই যে 6 আর 7, এই কোণগুলি কি কোণ, এই কোণগুলি হচ্ছে বহিস্থ কোণ, অর্থাৎ বাইরের দিকের কোণ। আর অন্তস্থ কোণ অর্থাৎ মিডিলের বা মধ্যখানের কোণ, আর বহিস্থ কোণ হচ্ছে বাইরের দিকের কোণ। তাহলে বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের